প্রিয় শিক্ষার্থীরা, সবাই অবশ্যই ভালো আছো। আজকে আমি তোমাদের বিজ্ঞানের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এসেছি। আশা করি এই ক্লাসটি তোমরা ভালোভাবে লক্ষ্য করবে, ভালোভাবে দেখবে এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট করে রাখবে। আচ্ছা, একটু ভাবো তো, আমরা বায়ুমণ্ডল থেকে কি করি বলো তো? অক্সিজেন গ্রহণ করি এবং কি করি বলতো? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এই যে অক্সিজেনটা আমরা গ্রহণ করছি, একবারও কি ভেবেছো যে অক্সিজেনটা আমাদের দেহের ভেতরে যে কি হচ্ছে? অক্সিজেনটা আমাদের দেহের ভেতরে যে খাদ্যের সাথে কি করছে বলতো? যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে খাদ্যটাকে ভাঙছে এবং সেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। দেখো, দেহের ভেতরেই কিন্তু একটা পরিবর্তন হচ্ছে অক্সিজেন গ্রহণ করাতে। এই ধরনের নানা ধরনের পরিবর্তন তোমরা কিন্তু আশেপাশে দেখতে পাও। এই যে পরিবর্তন, একটা মৌল বলো, একটা যৌগ বলো, পরস্পরের সাথে যুক্ত হয়ে যে পরিবর্তন হচ্ছে, তাকে কি বলে জানো? হ্যাঁ, বুঝতে পেরেছো, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছো আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে কি বলতো? রাসায়নিক বিক্রিয়া। এই যে রাসায়নিক বিক্রিয়ার কথা বললাম, এই রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়টা পড়তে গেলে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, বেসিক বিষয়ে ধারণা থাকতে হবে। এই বেসিক বিষয়ের ধারণাগুলো যদি তোমরা রাখো, তাহলে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে বুঝবে এবং পরবর্তীতেও কাজে লাগবে। এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একবার শুনে নাও। সবাই নিশ্চয়ই বই খাতা নিয়ে বসে আছো এবং সাথে সাথে একটু বইটাও খুলে ফেলো, কারণ কিছু বিষয় আছে যেটা তোমাদের বইকেও ফলো করতে হবে। এই অধ্যায় থেকে আমরা প্রতীক কি বলতে পারবো, প্রতীক কিভাবে লিখে ব্যাখ্যা করতে পারবো, কিভাবে একটি যৌগের এবং মৌলের সংকেত করা যায়, সংকেতের নিয়মও জানবো এবং সংকেতও করতে পারবো। তাহলে চলো বন্ধুরা, আমরা ক্লাসে চলে যাই। আমি তোমাদেরকে বলেছি যে অধ্যায় থেকে আমরা প্রতীক জানতে পারবো। আমি যদি প্রতীকের কথা বলি, তাহলে দেখো কি বললাম যে প্রতীক। প্রতীক কি? মৌলের, আমরা যখন কোনো মৌল, আমরা ক্লাস 7-এ থাকতে পড়ে এসেছি যে 118টা মৌল আছে। তোমরা পড়ে এসছো 118টা মৌলের 118টার নাম আছে। এই যে মৌলের কথা বলছি, যে এই মৌলের এই পুরো নামটাকে সংক্ষিপ্ত প্রকাশ করাটাই হচ্ছে কি প্রতীক। যদি আমি পুরো নাম ধরে ডাকি, তোমার নামও যদি আমি পুরো নাম ধরে ডাকি, একদম নাম ধরে ধরে ডাকতে থাকি, একটু কষ্ট হবে। এই জন্য বিজ্ঞানীরা চিন্তা করলেন যে এই যে মৌলগুলো আছে, মৌলগুলোকে সংক্ষেপে কিভাবে প্রকাশ করা যায়। আমি যদি বলি হাইড্রোজেন, এটা একটা মৌলের নাম, হাইড্রোজেন। আমি যদি বলি অক্সিজেন, তাহলে কি বলতো? এটা একটা মৌলের নাম। এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন থেকে আমি যদি শুধুমাত্র এইচটাকে লিখি এবং এই ও থেকে আমি যদি শুধুমাত্র অক্সিজেন থেকে শুধুমাত্র ও কে লিখি, তাহলে আমি এই এইচ দিয়ে কি বুঝছি বলতো? এইচ দিয়ে বুঝছি কি? হাইড্রোজেন। ও দিয়ে কি বুঝছি বলতো? অক্সিজেন। এই যে মৌলের পুরো নামটা আছে, এই পুরো নামটাকে সংক্ষিপ্ত করাটাই হচ্ছে প্রতীক। দেখো, আমি একটা নিয়ম কিন্তু আমার কথার মধ্যে বলে দিয়েছি, কি বলতো? একটা মৌলের পুরো নামের একটা সংক্ষিপ্ত রূপ দিতে হবে। সংক্ষিপ্ত রূপটা কি হবে? ওই মৌলের নামের প্রথম অক্ষরটা, এই মৌলের নামের প্রথম অক্ষরটা। তাহলে প্রতীক লিখতে গেলে কি করতে হবে? যে আমি মৌলের নামটা লিখছি, সেই মৌলের যে প্রথম অক্ষরটা আছে, সেই প্রথম অক্ষরটা দিয়ে আমি মৌলের প্রতীক লিখতে পারবো বা মৌলিক প্রতীক হিসেবে চিহ্নিত করতে পারবো। অবশ্যই ওই নামটা বড় হাতের অক্ষরে লিখতে হবে। দেখো, আমি হাইড্রোজেন লিখলাম, আমি অক্সিজেন লিখলাম। এবার আমি আরেকটা মৌলের নাম লিখি। আরেকটা মৌলের নাম কি লিখলাম বলতো? ক্যালসিয়াম। আমি যদি ক্যালসিয়ামের কথা লিখি, তাহলে আমাকে নিয়ম অনুযায়ী কি করতে হবে বলতো? প্রথম অক্ষরটাকেই নিতে হবে, প্রথম অক্ষরটাকে নিয়েই প্রতীক চিহ্নিত করতে হবে বা প্রতীকের নামকরণ করতে হবে। এখন দেখো, 118টা মৌলের কথা বলেছি। 118টা মৌল কি একদিন আবিষ্কার হয়েছে?
একদিনে না। তাহলে যখন যে মৌলটা আবিষ্কার হয়েছে তখন তার নামকরণ করা হয়েছে। দেখা গেছে যে ক্যালসিয়ামের আগে কার্বন আবিষ্কার হয়েছে, কার্বনের নামকরণ হয়ে গেছে সি, এখন ক্যালসিয়াম আসছে, ক্যালসিয়ামের নামকরণ কিভাবে করা হয়? তখন বিজ্ঞানীরা ভাবলেন যে প্রথম অক্ষরটা তো নিব, তারপরে যে অক্ষরটা আছে সেই অক্ষরটাকেও প্রতীক চিহ্নিতকরণের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। যেমন আমি সি এর সাথে কি নিতে পারি বলতো? এ। অর্থাৎ আমি যখন সি এ বলবো তখন আমি ধরে নিব যে এটা হচ্ছে ক্যালসিয়ামের প্রতীক। তার মানে প্রথম নিয়ম পেলাম, মৌলের পূর্ণ নামের প্রথম ইংরেজি অক্ষরটাকে নিব। পরবর্তী নিয়ম কি পেলাম বলতো? একটা মৌলের যে পূর্ণ নাম আছে তার প্রথম অক্ষর নিব, সাথে তার আরেকটা অক্ষর নিয়ে নিব। সেটা নিয়েও এই দুইটা অক্ষরের মাধ্যমে কি করা যায়? প্রতীক চিহ্নিত করা যায়। একটু ধারণা দিই, যখন তুমি প্রতীকটা লিখতে যাবে তাহলে প্রথম অক্ষরটা কি করছো? বড় হাতের অক্ষরে লিখছো। পরবর্তী যখন তুমি ওয়ার্ডটা নিচ্ছ সেই ক্ষেত্রে সে ওয়ার্ডটা ছোট হাতের অক্ষরে হবে। কিন্তু লেখার ক্ষেত্রে অবশ্যই যখন তুমি বড় হাতের অক্ষরটা লিখবে এর মাঝখান থেকে ছোট হাতের অক্ষরটা এসে নিচে ছেড়ে দেবে, তাহলে প্রতীক লেখা হলো। অনেকে কি করো? অনেকে এভাবে করে এভাবে লিখো। এভাবে যদি লেখো তাহলে প্রতীক করা হবে না। আবার অনেকে কি করো বলতো? সি এখানে লিখো, এটা এখানে দাও, এটাও কিন্তু করা যাবে না। আমরা প্রতীক যেমন লেখার নিয়ম জানি, তেমনি কিভাবে খাতায় লিখতে হয় সেটাও আমাদের জানতে হবে। তাহলে সংকেতটা কি বলতো? সুন্দর করে করা হবে। তাহলে আমরা জানলাম কি বলতো কিভাবে ক্যালসিয়াম প্রতীক করা যায়। এবার আমি আরেকটা মৌলের নাম লিখছি। ম্যাগনেসিয়াম। আচ্ছা, আমি নিয়ম বলেছি যে প্রথম ওয়ার্ডটা নিতে হবে, তারপর সাথে তার পরবর্তী ওয়ার্ডটা নিতে হবে। এখন আমি যদি এই নিয়ম করে প্রথমের পরে কি নিতে পারি? এ। যদি এ নিই তাহলে কি হবে? ম্যাগনেসিয়ামের প্রতীক হবে না। কেন হবে না? বিজ্ঞানীরা ভাবলেন যে আমরা যখন কোনো মৌলের নাম উচ্চারণ করব সেই নাম উচ্চারণের ক্ষেত্রে কোন শব্দটা আগে আসে, কোন শব্দটা। আমি যখন বললাম ম্যাগনেসিয়াম, অর্থাৎ এম এর পরে কিন্তু জি এর ওয়ার্ডের আধিক্যটা বেশি আসছে। সেই ক্ষেত্রে আমি কি করব বলতো? যে ওয়ার্ডটা আমাকে আধিক্য আসবে সেই ওয়ার্ডটাকে নিতে হবে। সেই ক্ষেত্রে এর ক্ষেত্রে কি হবে বলতো? জি। সেই একই নিয়ম, ওপর থেকে আস্তে করে এখানে ছেড়ে দিবে ম্যাগনেসিয়াম। তাহলে প্রতীকের নিয়মের ক্ষেত্রে আমরা জানলাম প্রথম অক্ষর, তারপর জানলাম পরপর দুইটা বর্ণ নিয়ে হয়। এরপর হলো উচ্চারণের ক্ষেত্রে যে আধিক্যটা আসে সেটা দিয়ে কি হয় বলতো? প্রতীক করা হয়। কিছু কিছু মৌল আবিষ্কার হয়েছে ল্যাটিন আমেরিকাতে, তারা তাদের ল্যাটিন আমেরিকান ভাষায় সেই মৌলের নামকরণ করেছেন। সেই অনুযায়ী কিছু ল্যাটিন নাম দিয়েও মৌলের প্রতীক করা হয়। আমি যদি বলি সোডিয়াম, সোডিয়াম, তাহলে ইউজুয়ালি হওয়ার কথা কি ছিল বলতো? এস। কিন্তু না, সোডিয়ামের একটা ল্যাটিন নাম আছে, সেই নামটা কি বলতো? নেট্রিয়াম। নেট্রিয়াম। সুতরাং সেই ক্ষেত্রেও এই যে ল্যাটিন নামটা আছে এই ল্যাটিন নামটা দিয়েও মৌলের নামকরণ করা হয়, বড় হাতের এন আর পরেরটা হচ্ছে কি বলতো? এ। তাহলে প্রতীক লেখার আমরা কি জানলাম বলতো? তিনটা নিয়ম জানলাম। শুধু যে ল্যাটিন নামে হয়েছে তা না, অ্যারাবিয়ান নাম আছে জেরকোনিয়াম, অ্যারাবিয়ান নামেও কিন্তু প্রতীক হতে পারে। সেই একই নিয়ম, হয় প্রথম অক্ষর নিতে হবে, প্রথম অক্ষরের মৌল যদি আবিষ্কার হয়ে যায় তাহলে আধিক্যের ক্ষেত্রে পরবর্তী অক্ষরটা নিতে হবে। তোমরা আশা করি প্রতীকের যে নিয়মগুলো আছে এবং প্রতীকটা লিখতে গেলে দুই বর্ণের ক্ষেত্রে কিভাবে লিখতে হবে সেই ধারণাটা পেয়েছো। এখন আসো সংকেত। তোমরা ক্লাস 7-এ থাকতেই পড়েছো একের অধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করে বলতো? যৌগ তৈরি করে। আবার একের অধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করে বলতো? মৌলের অণু। আমি যদি প্রতীক বলি, প্রতীক হচ্ছে মৌলের ক্ষেত্রে, মৌলের পরমাণুর ক্ষেত্রে। আর যদি আমি সংকেত বলি, সংকেত হচ্ছে যৌগের অণুর ক্ষেত্রে অথবা মৌলের অণুর ক্ষেত্রে। কারণ মৌলিক পদার্থের কিছু কিছু মৌল আছে তারা কি করে? একত্রিত থাকে। আমি যদি বলি অক্সিজেন যোগ অক্সিজেন তৈরি করবে কি বলতো? অক্সিজেন গ্যাস। দেখো অক্সিজেনের দুইটা পরমাণু মিলে কি তৈরি করলো বলতো? অক্সিজেন অণু। ঠিক একইভাবে আমি যদি বলি হাইড্রোজেন ক্লোরাইড HCl, হাইড্রোজেন এবং ক্লোরিন দুইটা মৌল পরস্পরের সাথে যুক্ত, দুইটা ভিন্ন ধরনের মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করলো বলতো? যৌগের অণু। তাইলে অণুর ক্ষেত্রে হয় সংকেত। আর যখন তুমি সংকেত করতে যাবে তখন অবশ্যই তোমার প্রতীকের নামগুলো জানতে হবে
এবং প্রতীকের নাম জানতে হবে, মৌলের প্রতীকগুলো একত্রিত করে তোমাকে সংকেত করতে হবে। আরেকটা বিষয় কি জানো বন্ধুরা, সংকেত যখন করতে যাবে তখন তোমাকে কিন্তু যোজনীর ধারণা নিতেই হবে, কারণ যোজনী ছাড়াও কিন্তু সংকেত হয় না। তাহলে আমাকে কি করতে হবে বলো তো? এখন সংকেত করতে হলে আমাকে অবশ্যই যোজনী জানতে হবে। যোজনী আসলে জানার খুব বেশি কিছু না, তুমি একটা সংকেত থেকেও যোজনী চিনতে পারো, অথবা কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করেও তুমি কিন্তু যোজনীটা জানতে পারো। তাহলে আমি কি বললাম, যে সংকেত করতে গেলে এখন আমাদের কি করতে হবে বলো তো? যোজনী জানতে হবে। যোজনী হচ্ছে কি, একটা মৌলের সাথে একটা মৌলের যুক্ত হওয়ার ক্ষমতা। একটা মৌলের সাথে একটা মৌল যুক্ত হবে, সেই যুক্ত হওয়ার ক্ষমতা থাকতে হবে। আবার কখনো কখনো দেখা যায় কোনো একটা মৌল আছে, সেই মৌল থেকে যৌগ থেকে মৌলটাকে সরিয়ে দিতে পারে, এই যে সরিয়ে দেওয়ার সেখানেও কিন্তু তার ক্ষমতা থাকতে পারে। এই দিয়েও কি করা যায় বলতো? আমরা যোজনী চিনতে পারি। এখন আমরা একটু যোজনীর একটা সাধারণ ধারণা দেব। আমি বলেছি একটা মৌলের সাথে একটা মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাটাকে কি বলে বলতো? যোজনী বলে। এখন আমি যদি বলি যে NH4, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা আছে, বিজ্ঞানীরা চিন্তা করলেন যে আসলে কোন মৌলটা আছে যে বেশিরভাগ মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ তৈরি করতে পারে। দেখা গেল যে হাইড্রোজেন একটা মৌল আছে যেটা বেশিরভাগ যৌগের সাথে কি হতে পারে বলতো? যুক্ত হতে পারে। সেই ক্ষেত্রে বিজ্ঞানীরা হাইড্রোজেনের যোজনী ধরলেন 1। যে অবস্থায় বিক্রিয়া করুক না কেন, যেভাবেই সংকেত করুক না কেন, সবসময় একটা জিনিস মাথায় রেখে নিবা যে হাইড্রোজেনের যোজনী কত বলতো? 1। তাহলে আমরা একটা যোজনী জেনে গেলাম যে হাইড্রোজেনের যোজনী কত? 1। আমি যদি তোমাকে বলি H2O, পানির সংকেতের মধ্যে হাইড্রোজেনের যোজনী কত? কি বলবে? হাইড্রোজেনের যোজনী 1। এখন বললেন এই যে হাইড্রোজেনের যোজনী 1 আমি জেনে গেছি, যত পরমাণু হাইড্রোজেনের সাথে এসে অন্য কোনো একটা মৌল যুক্ত হবে, যত পরমাণু হাইড্রোজেনের সাথে এসে অন্য একটা মৌল যুক্ত হবে তার যোজনী তত। তাহলে দেখো এখানে NH4, তাহলে হাইড্রোজেন এখানের মৌলের গায়ে যখন কোনো সংখ্যা থাকবে তুমি ধরে নিবে এটা তার পরমাণুর সংখ্যা। তাহলে দেখো হাইড্রোজেনের সাথে কত পরমাণু আছে? 4 পরমাণু আছে। কত পরমাণু হাইড্রোজেনের সাথে সে নাইট্রোজেন যুক্ত হয়েছে? 4 পরমাণু। তাহলে আমরা নিতে পারি যে নাইট্রোজেনের যোজনী কত বলতো? 4। ঠিক একইভাবে সেই ক্লোরিনেরও সর্বজন স্বীকৃত যোজনী কত? 1। অর্থাৎ ক্লোরিন যে মৌলটা আছে সেটাও অনেক মৌলের সাথে কি হতে পারে বলতো? যুক্ত হতে পারে। ক্লোরিন যত পরমাণু নিয়ে কোনো মৌলের সাথে এসে যুক্ত হবে তার যোজনীও তত হবে। আমি যদি বলি HCl, এখানে হাইড্রোজেন ক্লোরিন কত পরমাণু হাইড্রোজেনের সাথে? 1 পরমাণুর সাথে। হাইড্রোজেন কত পরমাণু ক্লোরিনের সাথে? 1 পরমাণুর সাথে। তাহলে ক্লোরিনের যোজনীও এখানে কত? 1। তাহলে আমরা কি জানলাম বলতো? কোনো যোজনী জানার ক্ষেত্রে কত পরমাণুর সাথে কোনো মৌলে, হাইড্রোজেনের সাথে কত পরমাণু মৌলে এসে যুক্ত হবে সেটা দিয়ে আমরা যোজনী জানতে পারছি। তোমাদের বইয়ের মধ্যে কিছু সংকেত দিয়ে আছে যেটাকে বলা হয় গাঠনিক সংকেত। এই গাঠনিক সংকেত দিয়ে হাত বোঝানো হয়েছে যে কোনো একটা মৌল কতটা হাত দিয়ে আরেকটা মৌলকে ধরতে পারে, সেই হাত দিয়েও আমরা বুঝতে পারি তার যোজনী। আমি একটু আগে একটা সংকেত দেখলাম, কি বলতো? NH4। এখন দেখো আমি যদি NH4 বলি, এই N সে 4 হাতে কি করতে পারে বলতো? 4টা হাইড্রোজেনকে ধরতে পারে। দেখো নাইট্রোজেনের হাত কয়টা? 4টা। আর হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হয়েছে? 4টা হাইড্রোজেন। এখানে কিন্তু হাইড্রোজেন 4 হাত দিয়ে ধরেনি, নাইট্রোজেন 4 হাত দিয়ে 4টা হাইড্রোজেনকে ধরেছে। সেই অনুযায়ী এখানে নাইট্রোজেনের যোজনী কত বলতো? 4। কিন্তু হাইড্রোজেনের তো আমরা জানি 1। সেই ক্ষেত্রে আমি যদি পানির কথা বলি H2O, ঠিক আছে? তাহলে দেখো অক্সিজেন কত পরমাণু হাইড্রোজেনের সাথে আছে? আমি একটু ব্যাকে যাই, যেটা তোমাদেরকে বুঝিয়েছি। অক্সিজেন কত পরমাণু হাইড্রোজেনের সাথে যুক্ত আছে? 2 পরমাণুর সাথে, তাই না? কত দেখা যাচ্ছে? 2 পরমাণু। তাহলে এটা ধরে আমি বুঝতে পারছি যে অক্সিজেনের যোজনী কত বলতো? 2। এখন আমি হাত দেখাচ্ছি, অক্সিজেন 2 হাতে 2টা হাইড্রোজেনকে ধরেছে।
দুই হাতে দুইটা হাইড্রোজেনকে ধরেছে, তাহলে অক্সিজেনের যোজনী কত? 2। এই যে আমি তোমাদেরকে একটা ডায়াগ্রাম এঁকে দিলাম, এগুলোকে আসলে গাঠনিক সংকেত বলে। তুমি যখন বড় ক্লাসে যাবে তখন এই গাঠনিক সংকেতগুলো করে দেখাতে হবে। এই প্রত্যেকটা এক একটা যে তুমি হাত দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা হাতকে আসলে কি বলা হচ্ছে বলো তো? যোজনী। তাহলে আমরা যোজনীর কয়টা নিয়ম করার জন্য, সংকেত করার ক্ষেত্রে যোজনীর কয়টা নিয়ম জানলাম বলো তো? 2টা নিয়ম। আমি আরো একটা নিয়ম তোমাদেরকে বলছি। তোমরা অবশ্যই ষষ্ঠ অধ্যায়ে কি পড়েছ? পরমাণুর গঠন। পরমাণুর গঠন পড়ার ক্ষেত্রে তোমরা বিভিন্ন যে মৌল পড়েছ, মৌলের কিন্তু পারমাণবিক সংখ্যা জেনেছো। পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা একই। একটু খেয়াল করো, আমি যদি বলি সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। অবশ্যই তোমাদের মনে আছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। এখন তার ইলেকট্রন বিন্যাস কত বলো তো? 2, প্রথম কক্ষপথে 2টা, 8 আর 1। আমি আবার ক্লোরিনে যাই। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? মনে পড়েছে? হ্যাঁ, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 17। তাহলে এটার ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে দেখো? 2, 8, 7। যখন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে, এই কয়টি ইলেকট্রনের মধ্যে সে অষ্টক পূর্ণতা অর্জন করার জন্য যে কয়টি ইলেকট্রন দান করবে তার যোজনী যত, যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে তার যোজনী তত। কি সহজ হলো না? সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 1, সে যদি অষ্টক পূর্ণ করতে চায় কয়টি ইলেকট্রন দান করবে? একটা। যদি একটা দান করে তাহলে তার কি হবে বলতো? 1। আর এখানে সর্বশেষ কক্ষপথে আছে 7, সেই অষ্টক পূর্ণ অর্জন করার জন্য কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? একটা। তাহলে তার যোজনী কত? 1। একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি NH4 এবং গাঠনিক সংকেত দিয়ে কি বুঝিয়েছি বলতো? এখন আমি লিখলাম NH3। তাহলে তার হাত হবে কয়টা? 3 পরমাণু হাইড্রোজেনের সাথে আছে 3টা। আচ্ছা, একটু আগে বললাম নাইট্রোজেনের যোজনী হচ্ছে কত? 4, যেহেতু সে 4 হাতে 4 জনকে ধরেছে, অথবা 4 পরমাণু হাইড্রোজেনের সাথে সে যুক্ত হয়েছে। আবার আরেকটা যৌগ লিখলাম NH3, সেখানে সে 3 হাতে 3টা হাইড্রোজেনকে ধরেছে, আবার দেখো 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে সে যুক্ত হয়েছে। একটু ভাবতে চিন্তা করছো না যে এখানে 4 এখানে 3, তার মানে কি নাইট্রোজেনের 2টা যোজনী আছে? হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু মৌল আছে যাদের একাধিক যোজনী থাকে। যাদের একাধিক যোজনী থাকে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। জাস্ট এতটুকুই তোমরা জানো, কারণ পরবর্তী ক্লাসে গেলে এর প্রকারভেদও তোমরা জানতে পারবে। এছাড়াও তোমাদের বইয়ের মধ্যে একটা খুব সুন্দর করে একটা ছক দেওয়া আছে, সেখানের মধ্যে দেখো ধাতু অধাতু করে একটা চার্ট দেওয়া আছে, সেখানে প্রতীক দেওয়া আছে এবং প্রতীকের যোজনীয় দেওয়া আছে। তোমরা খুব সুন্দর করে এই ছকটা মুখস্থ করে ফেলবে। দেখো এই যে আণবিক সংকেত বললাম, আমি যোজনী দিয়ে বললাম, এই আণবিক সংকেতটা করতে গেলেও কিন্তু কিছু নিয়ম লাগে। আমি একটা যোগের নাম লিখি, তুমি বলো তো যোগের নামটা কি? বুঝতে পেরেছো? সোডিয়ামের প্রতীক ক্লোরিনের প্রতীক যুক্ত হয়ে গেল কি? সোডিয়াম ক্লোরাইড। আমি আরেকটা মৌলের নাম লিখি, যেটা বারবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেই সহজ উদাহরণ থেকেই যাচ্ছি। NH4Cl, তার নাম কি হচ্ছে? অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা দেখো, এখানে দেখার পরে আমি কি লিখলাম? এখানে একটা মৌল মিলে একটা সংকেত তৈরি করলাম। এখানে একটা যোগের সাথে মৌল যুক্ত করে দিয়েও কিন্তু সংকেত হলো। এই যে অংশটা আমি লিখলাম, এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় যৌগমূলক, রেডিকেল। তোমাদের বইয়ের মধ্যে ছবি কিছু যৌগমূলক দেওয়া আছে, কোনোটার সামনে লেখা আছে NH4+, কোনোটায় লেখা আছে SO4-, তাই না? আসলে যৌগমূলক কিছুই না, যৌগমূলক হচ্ছে একটা পরমাণু গুচ্ছ। একের অধিক মৌলিক পদার্থের পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে তারা একটা বন্ধুত্ব তৈরি করে, একটা খুব শক্ত বন্ধুত্ব তৈরি করে। এই যে বন্ধুত্বটা তৈরি করলো না, এটা হয়ে গেল তার পরমাণু গুচ্ছ। এমনই বন্ধুত্ব তুমি যে কোনো বিক্রিয়াতে দাও, যে কারোর সাথে যুক্ত হতে দাও, ওরা ওদের বন্ধুত্ব থেকে সরবে না,
ওরা একসাথেই থাকবে। এই যে একসাথে আছে এটাকে বলা হয় পরমাণু গুচ্ছ অর্থাৎ যৌগমূলক। এই যৌগমূলক এর সাথে মৌলিক পদার্থ যুক্ত হয়েও কি হতে পারে বলতো, একটা সংকেত হতে পারে। তাহলে আমরা যৌগমূলক জানলাম। আরেকটা বিষয়, যৌগগুলোর উপরে দেখো একটা প্লাস দেওয়া থাকে একটা মাইনাস দেওয়া থাকে। অনেকে প্রশ্ন করছে যে ওপরে প্লাস আর নিচে ওপরে মাইনাস দিয়ে কি বোঝানো হয়েছে। প্লাস দিয়ে বোঝানো হয়েছে এটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, মাইনাস দিয়ে বোঝানো হয়েছে এটা ঋণাত্মক আধানযুক্ত। এখন যোগের সংকেতটা আমরা কিভাবে লিখব? আমরা যখন যোগের সংকেত করতে যাব আমরা জানি যে সংকেত করতে গেলে অবশ্যই দুইটা মৌল একসাথে হতে হবে, হয়ে একসাথে একটা সংকেত তৈরি হবে মৌলের অণুগুলো। আমি যখন এখানে সোডিয়াম ক্লোরাইড লিখলাম তার মানে কি হচ্ছে দেখো, সোডিয়াম এবং ক্লোরিন, এবং বলেছি যে সংকেত করতে গেলে যোজনী লাগবে। এখন আমি যদি তোমাদেরকে বলি আচ্ছা বলো তো সোডিয়ামের যোজনী কত, ক্লোরিনের যোজনী কত, একটু ভাবো, একটু আগে কিন্তু ব্যাখ্যা করে গেছি। কি খুঁজে পেয়েছো? কত? 1। আচ্ছা 1 যখন যে যোজনীটা হবে সেই যোজনীটা মৌলের গায়ে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? সোডিয়াম ক্লোরিন একজন আরেকজনের সাথে এসে যুক্ত হয়েছে, বন্ধুত্ব করেছে, তাহলে যোজনীও তো তারা শেয়ার করবে, একসাথে থাকবে না। অর্থাৎ লিখতে গেলে কি করতে হবে বলতো, ওর যোজনী ওর গায়ে লিখতে হবে, ওর যোজনী ওর গায়ে লিখতে হবে। আচ্ছা সোডিয়ামের যোজনী ক্লোরিনের গায়ে লিখতে হবে, ক্লোরিনের যোজনী সোডিয়ামের গায়ে লিখতে হবে, কারণ ওরা তো বন্ধু, বন্ধু হলে তো সবকিছু শেয়ার করতে হবে। এখন একসাথে, এখন বলো তো আমি যখন সোডিয়াম ক্লোরাইড লিখেছি তখন কি একটা লিখেছি, ওয়ানটা দেখিয়েছি? দেখাইনি, কারণ যখন 1 হবে সেটা মৌলের গায়ে দেখাতে হয় না, বাট 1-এর যদি বেশি হয় তখন কি করতে হয়, দেখাতে হয়। ঠিক তেমনি ধরো এই যৌগমূলক আর একটা মৌল মিলে একটা সংকেত তৈরি করলো, তাহলে অ্যামোনিয়ামের যোজনী কত? 1, ওর গায়ে, ওর যোজনী কত? ওর গায়ে, তাই তো? আচ্ছা আমি আরেকটা মৌলের নাম বলি, আমি বলি তোমরা একটু চট করে খাতায় লিখে ফেলো তো, দেখি পারো কিনা। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই হচ্ছে ম্যাগনেসিয়াম, এই হচ্ছে অক্সাইড। আমি এখনো সংকেতটা তৈরি করিনি। ম্যাগনেসিয়াম অক্সাইড, বন্ধুরা হয়েছে আমার সংকেতটা। আমি শুধু কি করেছি বলতো, দুইটা মৌলকে একসাথে করেছি। এই OH এটা হচ্ছে একটা যৌগমূলক, ম্যাগনেসিয়াম এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে একটা প্রতীক, অর্থাৎ যৌগমূলক আর প্রতীকটাকে আমি একসাথে করেছি। আমি কি এখনো যোজনী বসিয়েছি? বসাইনি। তাহলে কি করতে হবে বলতো, ওর যোজনী ওর গায়ে, ওর যোজনী ওর গায়ে বসাতে হবে, তাই না? তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত? একটু ভাবো তো কি হতে পারে, একটু পারমাণবিক সংখ্যাটারই চিন্তা করো। কত ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা? কত? 12। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কত? 2। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। তাহলে 2টা আমাকে এখানে বসাতে হবে। এখন 2টা কিভাবে এখানে বসাবো? আমি কি এখানে বসাই দিব? আর হাইড্রোক্সিলের হচ্ছে কত? 1, আমি কি এখানে বসাবো? আচ্ছা এখানে যদি বসে তাহলে কি হবে? অবশ্যই অক্সিজেন কষ্ট পাবে, কারণ ওরা পরমাণু গুচ্ছ, অক্সিজেন হাইড্রোজেন দুজন মিলে একটা বন্ধুত্ব হয়েছে, পরমাণু গুচ্ছ। তুমি 2টা কাকে দিয়েছো? হাইড্রোজেনকে। অক্সিজেন কি দোষ করেছে? তাহলে যখন কোনো যৌগমূলক থাকবে সেই যৌগমূলকের গায়ে যোজনীটা আমরা কিভাবে বসাবো? একটা ব্রেকেট দিয়ে। কি দিয়ে বলতো? ব্রেকেট দিয়ে। তারপর এখানে 2 দিব, হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আবার কিছু কিছু মৌল আছে যার যোজনীগুলো কেমন হয়, আমি যদি বলি কার্বন ডাই অক্সাইড লিখবো, তাহলে দেখো কার্বন ডাই অক্সাইড CO দিচ্ছি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। কার্বনের যোজনী কত বলতো? আমরা সর্বোচ্চ যোজনীটা ধরছি 4, অক্সিজেনের হচ্ছে কত? 2। যদি এই ধরনের হয় সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে ওই সংখ্যাটা দিয়ে যদি সংখ্যাটাকে ভাগ করা যায়, গুণিতক করা যায়, তোমাকে গুণিতক করে নিতে হবে। অর্থাৎ 2 দিয়ে 2কে কি করা যাচ্ছে? ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে আবার 4কে ভাগ করা যাচ্ছে। যদি ভাগ করতে হয় সেখানে ভাগ করে তোমাকে কমিয়ে নিতে হবে, যদি সেক্ষেত্রে বিভাজ্য হয় তো। তাহলে দেখো যদি আমি ভাগ করি 2 দিয়ে 2কে দিলে কি হয়? 1, 1 দেখাতে হবে না। 2 দিয়ে 4কে দিলে কি হচ্ছে বলো তো? 2। তাহলে কার্বন ডাই অক্সাইড হলো। তাহলে কার্বন ডাই অক্সাইডের সংকেতটা কিভাবে হয়েছে বুঝেছো? আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে পরিবর্তনশীল যোজনী, তাই না? তাহলে দেখো তো এখানের মধ্য থেকেও কিন্তু আমরা পরিবর্তনশীল যোজনী দেখতে পারি।
এখানে আমি করতে যেয়ে কার্বন ডাইঅক্সাইড করতে যেয়ে কার্বনের সর্বোচ্চ যোজনী পেয়েছি। আর ওই যে সর্বোচ্চ কথাটা বললাম, তার মানে পরিবর্তনশীল যোজনীর মধ্যে একটা যোজনী আছে কি বলতো, সর্বোচ্চ। আরেকটা একটু বলেই দিই, আরেকটা হচ্ছে সক্রিয়, আরেকটা হচ্ছে সুপ্ত। সক্রিয় হচ্ছে যেটা মৌলের মধ্যে কার্যকর থাকবে। আমি যদি তোমাকে বলি কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বনের যোজনী কত, তুমি দেখতে পাচ্ছ 2। যেহেতু ওরা একজন আরেকজনের সাথে যোজনী শেয়ার করেছে, তুমি অক্সিজেনের বডিতে 2 দেখে বলে দিতে পারো যে 2। তাহলে কার্বনের সক্রিয় যোজনী 2। এবার আমি তোমাকে বললাম বলো তো কার্বনের সর্বোচ্চ যোজনী কত, তুমি কার্বন ডাই অক্সাইডটাকে এভাবে বের করে নিয়ে আসছো, তার মানে তুমি জানো এখানে 4, বলবো 4। এরপর আমি বললাম বলো তো সুপ্ত যোজনী কত, কিছুই না, তুমি সর্বোচ্চ যোজনীর সাথে এখানে তার সক্রিয় যোজনীটা বিয়োগ করে দিবে, যেটা আছে সেটাই হচ্ছে সুপ্ত। তাহলে কার্বনে একটা লুকানো যোজনী আছে, সেটা কি 2। বন্ধুরা, আমরা ক্লাসের মধ্যে আজকে প্রত্যেক সংকেত যোজনীর কিছু নিয়ম জানলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং প্রত্যেক সংকেত যোজনী তোমরা বাসায় করতেও পারবে, তাই না? একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ রসায়ন বিষয়টাই হচ্ছে এমন, একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করছো, অনেক মজা পাচ্ছ, কয়েক ঘন্টা প্র্যাকটিস ছাড়া আছো, আবার বলে যাচ্ছ, সেজন্য কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আর তোমার বইয়ে যে ছকটা দেওয়া আছে সেই ছকটা ফলো করবে, এক একটা মূলের নাম মুখে আনবে আর তার সাথে অ্যাটাচ করে সংকেতটা তৈরি করবে। আমি কিছু সংকেতের নাম লিখে দিচ্ছি, তোমরা কাইন্ডলি তুলে নাও। সিলভার নাইট্রেট, সোডিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। নিশ্চয়ই অনেকে ট্রাই করছো সাথে সাথে, তাই না? আর সবার শেষে আমার জানা আরেকটা দিলাম, আমি এখানে তোমাদেরকে 5টা কি বললাম বলো তো, যোগের নাম দিয়েছি। তোমরা বাসায় এই 5টা যোগের নাম চেষ্টা করো এবং এর সাথে সাথে আরো কিছু আছে সেই যোজনীগুলো বাসার মধ্যে করার, সংকেতগুলো করার চেষ্টা করো। অবশ্যই আমরা আরো আরো বিষয় নিয়ে এবং এটা আরো কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে পরবর্তী ক্লাসে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।